दीदी तेरे लिए एक रिश्ता आया है। सुन 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 दीदी तेरे लिए एक रिश्ता आया है। अरे सुन 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 दीदी तेरे लिए एक रिश्ता आया है। अरे सुन 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 दीदी तेरे लिए एक रिश्ता आया है। सुन 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 लड़के में क्या गुण, सुन सुन दीदी सुन है। सुन 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 दीदी तेरे लिए ला 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 ला, ला 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 ला। अरे 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 लगता है ना दीदी। अच्छे घर का लड़का है पर थक थक लाता है। तेरी अंजू जरा पा 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 स्वा। अच्छे घर का लड़का है पर थक थक लाता है। मुंह पर दाग चेचक के और पान चबाता है। पान चबाता है जब थोड़ी पी कर आता है। पान चबाता है जब थोड़ी पी कर आता है। पीता है जब जुए में वो हार के आता है। ताश भी रोज कहाँ बस कभी कभी ही होती है। अच्छा डाका पड़े कभी तो रम्मी होती है। रोज कहाँ ऐसा होता है, डाके पड़ते हैं। हाँ, आधे दिन तो बेचारे के जेल में कटते हैं। सुन 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 लड़के में क्या गुण, सुन सुन दीदी सुन। सुन 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 दीदी तेरे लिए एक रिश्ता आया। सुन 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 दीदी तेरे लिए एक आई 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 बस बस। उसका बस चले तो जेल भी तोड़ के आएगा। सीटी एक बजा दोगी तो दौड़ के आएगा। सास जरा कम सुनती है पर बोल के ऊंचा है। ससुरा ठीक ही सुनता है पर मुंह से गूंगा है। सुन 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 लड़के में क्या गुण, सुन सुन दीदी सुन। ए सुन 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 दीदी तेरे लिए एक रिश्ता आया है। सुन 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 दीदी तेरे लिए एक रिश्ता आया है। ला 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 ला, उई, ला 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 ला। নমস্কার, আমি স্বপন। আজ আপনাদের সাথে আছি কিছু বিষয় নিয়ে আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে এই যে গত 9 তারিখ বুঝেছেন, গত 9 তারিখ নেপালে, 9 তারিখ মানে ধরুন মঙ্গলবার, 9ই সেপ্টেম্বর 2025 সাল। আপনার খবর পেয়েছেন অলরেডি, মনে হয় না পেয়েছেন। এটা নিয়ে তো বিরাট তুলকালাম কাণ্ড হয়েছে। নেপালে যে ধ্বংসাত্মক ছাত্র আন্দোলন হলো, যে ছাত্র আন্দোলনগুলোর রকম বা অ্যাকশন বা রিয়াকশনগুলো বা পদ্ধতিগুলো একটু বিভিন্ন মানে ক্যাটাগরিক্যালি একটু বিভিন্ন রকমভাবে হয়েছে। সব জায়গাতেই ওই ঘরবাড়ি পুড়িয়েছে, ধ্বংসাত্মক করা হয়েছে, খুন খারাপি হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। সবার মূলে ওই একটা ছাত্র গোষ্ঠী আছে, যেটা বাংলাদেশে আমরা দেখেছি, ভারতের প্রতিবেশী। এবং তারপরে ধরুন বাংলাদেশে দেখেছি রিসেন্ট যেটা হয়েছে, শ্রীলঙ্কাতেও তাই হয়েছে। সব গভর্নমেন্টগুলোকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তো সেগুলোর যেমন কারণ একটাই কারণ, এটাও ঠিক কারণগুলো কিন্তু একটাই, নেপালে যেটা হয়েছে। তা এই আন্দোলনের মানে অনুপ্রেরণা বলতে পারেন বা উদ্যোগ যে নিয়েছে সেটা হয়তো অনেকটা সকলের কাছে একটু অধরা।
আমি যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। আমার শুভেচ্ছা, শুভ সকালের ভালোবাসা, শুভকামনা রইল যাতে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আসন্ন ফোর্থকামিং দুর্গাপূজার আমার প্রীতি শুভেচ্ছা জানাই আমার প্রত্যেক বন্ধুদেরকে, আমার ফলোয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের, আর এর বাইরে যারা আছেন তাদের সকলকে, ছোট বড় সকলকে আমার এই শুভেচ্ছা রইল। যদিও আমি পুজো দিনগুলোতে থাকি না, আমার ভালো লাগে না। কেন থাকি না, ভালো লাগে না, সেটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার। আমি বাইরে চলে যাই, তার কারণ এই আনন্দটাকে আমি ঠিক নিজে উপভোগ করতে চাই না আর কি। যেটা করেছি কলেজ জীবনে যতটুকু করেছি, দার্জিলিংয়ে পুজো দেখেছি। তারপরে চাকরি পাওয়ার পর থেকে, ধরুন 1988-এর পর থেকে আমি আর এইসবের মধ্যে থাকি না, মন চায় না। তখন পেটের দায়ে আমাকে বাইরে চাকরি করতে যেতে হয়েছিল। তারপর বাইরে থাকার পরে কখন দুর্গাপূজা আসছে চলে যাচ্ছে, কালী পূজা কখন আসছে চলে যাচ্ছে তা আমি জানতে পারতাম না। সেই ধারাবাহিকতা আছে। তারপর তার একটা কারণও আছে, আমি ফুর্তি করব, আমার ছেলে মেয়েকে দামি দামি জামা কাপড় কিনে দেবো, বা আমি নিজে দামি জামা কাপড় পরবো। অথচ আমার চোখে ফুটপাতে যারা আছে বা এরকম গ্রামাঞ্চল অনেক দুস্থ পরিবার আছে, গরিব আছে, যারা দুমুঠো অন্ন তাদের জোটে না, তাদের মাথার উপর ছাউনি নেই। সরকারি সংস্থা, সে রাজ্য সরকারি হোক বা কেন্দ্রীয় সরকার হোক, সে বাড়িঘর পর্যন্ত যাদের পাওয়ার কথা পায় না। সে বাড়িঘর টাকা লোপাট হয়ে যায়। কারা পায়? যাদের 3তলা 4তলা বাড়ি আছে, ক্ষমতায় আছে, প্রভাবশালী, তারা সেই টাকা মেরে দেয়, গরিব মানুষের টাকা মেরে দেয়। এরকম একজনের ঘটনা ঘটেছে, গরিব মানুষের টাকা মেরে দিয়েছে, বাড়ি ভেঙে পড়ে গেছে, মারা গেছে। অথচ সে তার জুতোর সুতলা হয়ে গেছে, তাকে সে বাড়ির মাটির ঘর সে সরকার থেকে আবার জন্য কোনো বাড়ির টাকা পায়নি। আর বাড়ির টাকা পেলেও সেখান থেকে আপনার কাছে তোলা চাইবে। কি বিবেকহীন! এইসব দেখে ঘৃণায় আমি পুজোটা এখন আর উপভোগ করি না। এই বিষয়ে আমি গতকাল বা পরশু এরকম একটা পোস্ট আমি আমার ফেসবুকে করেছি। তো এই প্রসঙ্গে বলি যে এখন সেই আনন্দটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সকলেই করুন, ভালো থাকুন, এনজয় করুন উইথ ফ্যামিলি, বন্ধুবান্ধবদের সঙ্গে। সতর্ক থাকুন নানা রকম বিপদ আপদ থেকে। এইটা আমার কামনা থাকবে। অবশ্যই আপনারা আনন্দ করবেন। আমার ব্যাপারটা ছেড়ে দিন, আমি একটা এক্সেপশনাল মানুষ। নানা রকম আমাকে স্ট্রাগল করতে হয়ে আমাকে এই জায়গাতে এসে, সচ্ছল পরিবারের ছেলে, কিন্তু লড়াইটা যেহেতু খুব ভাবে মাটিতে পা রেখে, রুক্ষ ভূমিতে বাস্তবে পা রেখে আমাকে সামনাসামনি মুখোমুখি লড়তে হয়েছিল, এবং সেই জন্য জীবনে যতটুকু করেছি নিজের চেষ্টায় করেছি। আমি কোনো সেকেন্ড পার্সনের কাছ থেকে কোনোদিন কোনো উপকার বা সাহায্য কোনোভাবে পাই। তো সেই জন্য বাস্তবটাকে খুব নিজের চোখ থেকে দেখেছি বলে আজকে আমি এইসব লাইফ আপনাদের সামনে করতে পারি। তো সেরকম একটা ঘটনার কথা বলবো, নেপালের ঘটনাটা বলবো। সেটা হচ্ছে যে নেপাল আগে হিন্দু রাজ্য ছিল, যখন রাজা বীরেন্দ্রর সময় ওটা সম্পূর্ণ হিন্দু রাজ্য ছিল। তারপর তো তার ছেলে মনোমতো একজনকে বিয়ে করবে বলেছিল, সেটা তার বাবা মা রাজা এবং রাজমাতা বাধা দিয়েছিল বলে, তার পারিবারিক কারণে ছেলে কী করলো, বাবা মাকে পরিবারের 13-14 জনকে গুলি করে মেরে দিয়ে নিজেও সুইসাইড করে আর কি। তারপরে তো কমিউনিস্টের জমানা আমরা দেখেছি। কমিউনিস্ট পার্টিটা তো ভারত থেকে উৎপত্তি হয়নি। চোবেন লাই, মাও সেতুং, এরা কেউ ভারতীয় ছিলেন না। তো সেখান থেকে সেই ভাবধারা এই কমিউনিস্টরা এসেছে এবং 35 বছর আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরভাবে রাজত্ব করেছে। এরকম লাগাতার 35 বছর ভারতবর্ষের কোনো শিক্ষিত রাজ্য, আমাদের দেশটা তো মানে আমাদের রাজ্যের কথা বলছি, সেটা শিক্ষিত কি অশিক্ষিত কি অর্ধশিক্ষিত সেটা আপনারা বিচার করবেন। তার কারণ এই রাজ্যে যদি অন্যায় কোনো হয়, গরিবদের প্রতি দুর্নীতি হয়, তার কোনো প্রতিবাদ সেইভাবে হয় না। আর যে প্রতিবাদটুকু হয় সেটা
আসন টলিয়ে দেওয়ার মতো নয়। আর একটা শাসক একটা রাজ্যে ৩৫ বছর রাজত্ব করে, সেটা কমিউনিস্ট জমানা আমরা দেখেছি, সেই ৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কি সুফল আর কুফল আমরা দেখেছি। আমি তো বিশেষ করে ৮০ সালের থেকে দেখেছি, আমি আমার স্কুল জীবন কলেজ জীবন থেকে আমি ভালো মতো দেখেছি আমি। তো সেই জন্য যেহেতু এটা বিদেশের থেকে আসা আমদানি করা পার্টি, রাজনৈতিক দল, এটা এখান থেকে উৎপত্তি হয়নি, তা সেটা দেশাত্মবোধ বা জাতীয়বোধ থাকবে কিনা সেটা আমার মতো কম পড়াশোনার লোক যতটুকু বুঝি ততটুকু আমি বুঝেছি, আর সেটা আপনারা ভালো বুঝবেন, আমার থেকে আপনারা ভালো জানবেন। সেরকম একটা কমিউনিস্ট পার্টি শাসন করেছিল নেপালে। চীনেও কিন্তু কমিউনিস্ট পার্টি, সেখানে একটাই পার্টি। তো চীন যেরকম সেটা একটা মানে সে সোভিয়েত ইউনিয়ন ছিল, তাদের মধ্যে একজনকে আমি জানি, কার্ল মার্কস, সেই নীতি এখানে কেউ মানে নাই, মানেও না। তার মতো এরকম কৃচ্ছ সাধনা করে জীবনযাপন করতে পারবে, এরকম কয়েক কোটি টাকা গাড়ি চড়া, লালবাতি জ্বালানো, আয়াস করা নেতা নেত্রীরা সেসব জায়গায় যাওয়ার মতো যোগ্যতা তাদের নেই, পারবেও না। লুটে পুটে খাও, ক্ষমতায় যখন আছে লুটে পুটে খাও, জীবনটা ভোগ করবে, তারপরে রোগ ব্যাধিতে মরে যাও। সেরকম হচ্ছেও, হবেও তাই। সেই কমিউনিস্ট পার্টি নেপালের শাসন ক্ষমতায় এসছে যেভাবে, কারণটা কিন্তু এক, অঢেল দুর্নীতি, সেখানকার বেকার সমস্যা নেপালে আপনারা অনেকেই গেছেন, জানেন। এক সময় এখনও আছে, আপনি ভুটান বা তিব্বত বা সিকিম যান বা নেপাল যান, দেখবেন সেখানে নেপালে, আমি বিশেষ করে বলি আমি, যে নেপালের রাস্তাঘাট দেখবেন ঝাঁ চকচকে, একদম পাহাড়ে করে, খুব সুন্দর একটা রাজ্য, ছোট রাজ্য, এবং ভারতের সঙ্গে তাদের ওপেন, কোনো পাসপোর্ট লাগে না, ওপেন সীমানা, মানে সীমান্ত। আর যখন আপনি যাবেন, আপনি দেখবেন চারধারে শুধু পাহাড় আর পাহাড়, খুব মনোরম পরিবেশ। আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় এবং ঈশ্বরের দয়া করুণায় আমার এগুলো দেখার খুব সৌভাগ্য হয়েছে। পাহাড়ি রাজ্যগুলোতে চাকরিও করেছি আমি, তো সেই জন্য পার্থিব জিনিসের প্রতি লোভ আমার খুব একটা নেই, আর নেই বলে খুব ভালো, রাতে আমার ভালো সুনিদ্রা হয়। তা এই নেপালে এই কমিউনিস্ট রাজ্যতে যে পরিমাণ অরাজকতা হয়েছে, আর তার রেশ আমরা দেখেছি শ্রীলঙ্কায় এবং বাংলাদেশ, রিসেন্ট ফ্রান্সের মতো একটা দেশ, যে দেশের ধারে কাছে ভারত বলুন, বাংলাদেশ, পাকিস্তান বা নেপাল বা শ্রীলঙ্কা কোনোদিন যেতে পারবে না, বা অনেক কান্ট্রি আছে ইউরোপে যারা যেতে পারবে না। ফ্রান্স ইজ আ ভেরি ভেরি নাইস কান্ট্রি, কবিতার দেশ বলতে পারে, নামি নামি সব, মার্সাই নদী, ওখানে বিখ্যাত মার্সাই নদী আছে, তার ধারে আমাদের মধুসূদন দত্ত খুব ভালো ভালো কবিতা লিখেছেন, ইংলিশের কবিতাগুলো। সে ফ্রান্সে পর্যন্ত আন্দোলন শুরু হয়েছে, ধুম দারাক্কা, আগুনের জ্বালা, মানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেখানেও জনতা রাস্তায় নেমেছে। যাক, সেই বিষয়ে আমি যাচ্ছি না, আমি নেপালের কথাটা বলতে চাই। এই নেপালের এই আন্দোলনটা একদিনে হয়নি, এটা পুঞ্জীভূত হয়েছে আস্তে আস্তে, আর সেটা এরকম দেশের পক্ষে সম্ভব, অন্যটা সহ্য করতে পারেনি। সেখানকার ছাত্র সমাজ কখন নোংরামো করতে শোনা যায়নি। ড্রাগস হয়, পাহাড়ি রাজ্যের শীত প্রধান দেশ, তো ড্রাগসের চলটা থাকবেই, আপনি মণিপুরেও পাবেন, মিজোরামে পাবেন। তো ঝাড় চকচকে এত দামি দামি গাড়ি সেখানে চলে, সেই সব গাড়িগুলো কখন আমাদের কলকাতায় তখন এসে পৌঁছায়নি, আমরা চোখে দেখি, তারপরে হয়তো এসছে। মানে একদম অ্যারিস্টোক্রেট, বোনাফাইটেড সিটি, কান্ট্রি, পাহাড়ের উপরে একদম এভারেস্ট, আপনি মাথা উঁচু করে তাকালে আপনি এভারেস্ট দেখতে পাবেন। সেই রাজ্যে যেরকম দুমদারাক্কা লেগে গেল, প্রাণহানি হয়েছে, আমি সমর্থন করি না এগুলো। প্রতিবাদ করার রাস্তা, অন্য রাস্তা থাকলে ভালো হতো, যাতে সরকারি সম্পত্তি নষ্ট না হয় বা কারো প্রাণহানি না হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল,
আর সবচেয়ে বড় কথা যে এত দুর্নীতি, জনগণের টাকায় তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পরিবার বিলাস ব্যসনে তোমরা ফুর্তি আমোদ করছো, দামি দামি স্কুলে পড়ছো, বিরাট বড় বড় প্রাসাদ বানাচ্ছ, আয়েস করছো, ভালো দামি দামি খাবার খাচ্ছ, আর দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছ। সেই দেশের পাবলিকরা খেতে পাচ্ছে না, যুব সমাজ পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। সেই ক্ষোভটা থেকে এই নেপালের 9 তারিখ 9 সেপ্টেম্বর 2025 সাল এই আন্দোলনটা শুরু হয়। এবং সেই আন্দোলনটার বিষয়ে কিছু বলবো, তার আগে আমি এতগুলো কথা বললাম। তা এই দুর্নীতিগুলো কি শুধু ওই রাজ্যে আছে, ওই দেশে? নিশ্চয়ই নয়, আমাদের দেশেও আছে, আমাদের পশ্চিমবঙ্গে খুব সুন্দর আছে। এখান থেকেও আমরা শিখে নিতে পারি কী করে দুর্নীতি করতে হয়, কী করে মাস্তানি করতে হয়, কী করে ক্ষমতায় থেকে প্রভাব বিস্তার করে আমরা আগের যে সরকার ছিল বামফ্রন্টে বা কমিউনিস্ট, তাদের থেকেও কিছুটা শিক্ষা নিতে পারি যে এইভাবে আমরা ভোগ করতে পারি, গরিবের পেটে লাথ মেরে, গরিবকে বঞ্চিত করে। নেপালে ঠিক এই ঘটনা ঘটেছে বলে ছাত্র সমাজ রাস্তায় নেমে পার্লামেন্ট থেকে শুরু করে যত সরকারি অফিস দপ্তর আছে, বাড়ি ঘর ঢালাও জ্বালিয়ে দিয়েছে, গাড়ির পর গাড়ি পুলিশের পুড়িয়ে দিয়েছে। মানে বলতে গেলে হাজার কি কয়েক লাখ মনে ছাত্র এবং ছাত্রীরা নেমেছিলেন রাস্তায়। এর মধ্যে দুটো ছাত্রের বাইট আমি শুনছিলাম যারা স্কুল ড্রেসে, কল্পনা করতে পারেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট, উইথ ইনফর্ম দে কেম ডাউন অন দ্য road for the agitation against the government, communist government in Nepal. স্কুল ড্রেস খুব সম্ভব হয়তো 9-10 পড়ে কি 11-12 পড়ে। তারা বাইট দিচ্ছে সরকারের বিরুদ্ধে, তাদের দুর্নীতির বিরুদ্ধে, মানে ক্ষোভ পুঞ্জীভূত হয়ে গেছে। যোগ্য মানুষরা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, সরকারের কাছে তাদের কোনো ভ্যালু নেই, কোনো কেয়ার নেই, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, সমাজ ব্যবস্থা একদম তলানিতে, চাকরি নেই, খাদ্যদ্রব্যের অমিল, মানে নানা রকমভাবে পরিষেবা যেগুলো পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না। কারা পাচ্ছে? যারা মন্ত্রীর ছেলেমেয়েরা পাচ্ছে, যারা ক্ষমতায় আছে তাদের ছেলেমেয়েরা পাচ্ছে, তাদের পরিবার পাচ্ছে, তারা পাচ্ছে। তারা লিমুজিন থেকে শুরু করে দামি দামি গাড়ি চড়ছে, অথচ এগুলো তো জনগণ দেখছে। আমাদের রাজ্যেও হচ্ছে, তবে আমাদের রাজ্যে তো আমরা আমাদের সে ক্ষমতা নেইও, আর আমরা ভিখারি। আমরা মোটামুটি সরকারের দানে যেগুলো পাচ্ছি, এই ধরুন বিনা পয়সায় চাল পাচ্ছি, রেশন পাচ্ছি, সে যে রেশন চুরি করছে, যে ধর্ষিত হচ্ছে। আমার গায়ে তো আঁচ পড়েনি, আমার গায়ে যখন আঁচ পড়বে তখন দেখা যাবে। তো তখন কীরকম দেখা যাবে সে আপনাও বুঝতে পারছেন, আমিও মোটামুটি বোঝার মধ্যে আছি আর কি। সেই নেপাল এই দুর্নীতির জন্য এতগুলো ছাত্র হঠাৎ একদিনে এই আন্দোলনটা হয়নি। মন্ত্রীদের ধরে ধরে পেটাচ্ছে, কল্পনা করতে পারেন? মন্ত্রীদেরকে লাত মারা হচ্ছে। সেই কমিউনিস্ট সরকারের অলি প্রধানমন্ত্রী, সে বুদ্ধিমানের কাজ, সেনাবাহিনী সঙ্গে সঙ্গে হেলিকপ্টার করে তাকে বা তার মন্ত্রী সদস্যদের বাঁচিয়ে দিয়েছে। তাদেরকে মারার জন্য ছাত্র সমাজ সেই আন্দোলনকারীরা চেষ্টা করেছিল, পারেনি। তো রাতারাতি গদি ছাড়তে হয়েছে, তাদের বাড়ি আক্রমণ করা হয়েছে, সংসদ ভবন, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিল্ডিংয়ের পর বিল্ডিং, সরকারি দপ্তরগুলো পুড়ে খাক হয়ে গেছে, গাড়ির পর গাড়ি, এর মধ্যে পুলিশের গাড়ি প্রচুর। সেনাবাহিনীর গুলিতে কিছু আন্দোলনকারী মারা গেছে, দমেনি তারা। সেই নেপালের সেনাবাহিনীকে পায়ে পড়তে হলো, স্যারেন্ডার করতে হয়েছে। এ তো স্বাভাবিক কথা। জনতা যদি ঠিকমতো খাপে তাহলে তার রেজাল্টটা ঠিক এইভাবেই আসে। তবু আমি একবার বলি যে এই জীবনহানি, সম্পত্তি নষ্ট করা দেশের বা রাজ্যের বা সরকারের, এগুলো কাম্য নয়। প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা নেপালে ঘুরতে গেছে তারা কিছু মানুষ মারা গেছে, কিছু মানুষ ওই
বড় বড় হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ঝাঁপ দিতে গিয়ে মারা গেছে, এরকম হয়েছে। এগুলো দুঃখজনক ঘটনা, এগুলো বাঞ্ছনীয় নয়, এগুলো হওয়াটা উচিত নয়। এখন আন্দোলন যখন ওইভাবে হয় তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এরা হচ্ছে সেই ছাত্র সমাজ, অতটা চিন্তাভাবনা তারা করেন। ক্ষোভটা তো একদিনে হয়নি, স্বাভাবিক কথা। আমার ছেলে মেয়ে চাকরি পাবে না, শিক্ষিত বা শিক্ষিতা, আমি শিক্ষিত, আমি চাকরি পাচ্ছি না, আমার ঘর নেই, বাড়ি নেই, একটা রোজগারের রাস্তা নেই, বেকার সংসার জর্জরিত। আর তোমাদের মন্ত্রীরা ছেলেমেয়েরা দামি দামি গাড়ি চড়ছে, বিলাস বেসনে জীবনযাপন করছে, নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, আমাদের পয়সা, আমাদের ট্যাক্সের পয়সা, অথচ আমরা তার পরিষেবা পাচ্ছি না। আমাদের পয়সা ফুর্তি করছো, আমাদের পয়সায় সব কিছু করছো, অথচ আমরা পাচ্ছি না, আমরা অনারে না খেয়ে মরছি। এই ক্ষোভটা জ্বালিয়ে দিয়েছে পুরো নেপালকে। আর এই নেপালি আন্দোলনের মূলে কে আছে জানেন? নেপালি জেনজি ত্রাতা সুদান গুরুং। এর বিষয়টা জানতে হবে, আমাদেরকে জানাটা দরকার। নেপালের কিন্তু খুব, আমি ছোটবেলায় যেহেতু আমার দার্জিলিংয়ের জন্ম, নেপালিদের কোলে কোলে আমি মানুষ হয়েছি। তাদের মতো এত অতিথি বৎসল, আপনি পাহাড়ি সব জাতি এরকম অতিথি বৎসল। যত শয়তান, যত 2 নম্বরই সমতলের লোকরা গিয়ে করে কারাপশন। পাহাড়ের মধ্যে আপনি সেগুলো পাবেন না, তবে এখন আপনি পেতে পারেন। আমার সময়ের কথা বলছি, আপনি সেগুলো পাবেন না। তারা আপনার জন্য জান লড়িয়ে দেবে, আপনার জন্য। আপনি সেখানে গেছেন পরদেশী বা পররাজ্য থেকে এসছেন, আপনার জন্য তারা আপনার জীবনটা সুরক্ষিত রাখার জন্য তারা চেষ্টা করবে। এখন তো সমতলের লোকরা গিয়ে সেইগুলো কারাপশন করে দিয়েছে। আপনি মণিপুর, মিজোরাম, মেঘালয় আপনি যান, পাহাড়ি রাজ্যগুলো বা অরুণাচল প্রদেশ, এগুলো আমার ঘোরা। আমি খুব সুন্দরভাবে মাসের পর মাস কাটিয়ে আমি 2 চোখ ভরে এদের জীবনযাপন দেখেছি। দার্জিলিং আমার জন্ম, নেপালিদের কোলে করে মানুষ হয়েছি আমি। বাবা ওখানে চাকরি করতেন, কার্শিয়াং। আর নেপাল, ভুটান আর তিব্বত, তখন তো ভিডিও আমার সেরকম ক্যামেরা ছিল না, সেই সময় মোবাইল আবিষ্কার হয়নি। তো এগুলো আমি অভিজ্ঞতা থেকে কিছুটা বলছি আপনাকে। এখন তো পাহাড়িদের মধ্যে হিংসা বিদ্বেষগুলো সৃষ্টি করে দেওয়া হয়েছে। তো যে কথাটা বলছিলাম আপনাদের, যে উই আর দ্য লাস্ট জেনারেশন, উই ক্যান ফুল, আমরাই শেষ প্রজন্ম যাদের তোমরা বোকা বানাতে পেরেছ। এই যে স্লোগানটাই জলজল করছে জেন জি নেপাল ফেসবুক পেজের কভার। আর যারা এই আন্দোলনটা করেছে তাদেরকে জেন জি বলছে, ছাত্র আন্দোলন না তুকো। ওই 1-2 দিন বা 3 দিনে পুরো গভর্নমেন্ট, কমিউনিস্ট গভর্নমেন্ট তো সত্যি দুর্নীতিগ্রস্ত। আপনি সেখানে সততা পাবেন না, মুখে মুখে তারা খুব বুলি আওড়াবে, এই হচ্ছে কথা। আমরা নিজেরাও দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি। চীনে কি হয় না? চীনে হয়। তো তফাৎ কি জানেন? চীনের প্রযুক্তিবিদ্যা, তাদের শিক্ষা দীক্ষা, আদার্স রেস্ট অফ দ্য কান্ট্রি দে গো হ্যাড 100%। এই জন্য চীন এখনো বিশ্বের সেরা দেশগুলির মধ্যে অন্যতম। তো সেই জন্য চীনকে আপনি কখনো, সেখানেও কারাপশন হয়েছে, সেখানেও ধরা পড়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। কমিউনিস্ট দেশ, এখনো সেই কমিউনিস্ট শাসন চীনে আছে। কিন্তু চীনে যান আপনি, সেখানেও দরিদ্রতা আছে, সেখানে কারাপশন আছে, দুর্নীতি আছে। আপনি টিয়ানজিন থেকে শুরু করে বেজিংয়ের উত্তর বা পিয়ং থেকে শুরু করে এদিক ওদিক আপনি যান, আপনি দেখতে পাবেন অনেক দরিদ্র মানুষ আছে। কিন্তু আপনি চীনে গিয়ে দেখবেন যে প্রযুক্তিবিদ্যা, তাদের মানে ইলেকট্রনিক্স যে সিস্টেমটা বিপ্লব হয়েছে, যার জন্য চীন এখন ওইগুলোর দিক দিয়ে খুব এগিয়ে। আপনি দেখুন তাদের মোবাইল থেকে শুরু করে সব কিছু, আমাদের দেওয়ালিতে যে লাইট জ্বলে, টুনিবাল, সেগুলো সব চীনের তৈরি। আপনি কলকাতায় আপনি পাবেন, বিভিন্ন মার্কেটে, দামি দামি মার্কেটে আপনি পাবেন, যানবাজারে চীনের তৈরি। তো চীন কমিউনিস্ট পার্টি হলেও, কারাপশন থাকলেও, সেগুলো চাপা দিয়ে কিন্তু জনসাধারণের জন্য তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। তো সেখানে
অন্যায় অত্যাচার হচ্ছে না, হচ্ছে। সেখানে একটা গোষ্ঠী আছে, খুব সম্ভব মুসলিম গোষ্ঠী, তাদের যে কোনো কারণ হোক তাদেরকেও গভর্নমেন্ট, চীনা গভর্নমেন্ট অত্যাচার করছে, ডিটেন্স ক্যাম্পে রেখে দিয়েছে, পাহাড়ের উঁচু উঁচু সিঁড়ি বেয়ে তাদের স্কুলে যেতে হয়, সেগুলো ইন্টিরিয়ার এলাকায়। চীন তো পিছিয়ে নেই, চীনে তো এরকম বিপ্লব হচ্ছে না, তার কারণ তাদের অধিবাসীরা তাদের সেইভাবে কমিউনিস্ট সরকার চীনে সব কিছু দিয়ে দিচ্ছে, পরিষেবাগুলো অন্তত এখনো পাচ্ছে। দুর্নীতির সঙ্গে সঙ্গে আর এরকমভাবে আকাশছোঁয়া দুর্নীতি তারা করে, আর যারা করেছে ধরা পড়েছে, প্রাণদণ্ড হয়েছে, সেগুলো হয়েছে চীনে। আর যে কথাটা বলছিলাম আপনাদের, যে এই যে মানে ধরুন সোমবার নেপালের রাস্তায় নামার ডাক এসেছিল এই পেজের হাত ধরে, ফেসবুক পেজের জেন জি, এই একটা গোষ্ঠী। তো আন্দোলনটা প্রস্ফুটিত হয় ও 9 তারিখ 9 সেপ্টেম্বর 2025 সাল মঙ্গলবার। আর সেই ডাকে সাড়া দিয়ে সোমবার নেপালের পথে নামেন 13 থেকে 28 বছর বয়সী হাজার হাজার ছেলেমেয়ে, এক কথায় যাদের পরিচয় জেন জি। সোমবার নেমেছে, কিন্তু ঘটনার পুরো মঙ্গলবার তার খবরগুলো আমরা পাই। তো এবং এই স্কুল ইউনিফর্ম পরে হাতে বই খাতা নিয়ে এরা নেমেছিলেন রাস্তায়, কিন্তু পড়াশোনা কেরিয়ারের স্বপ্ন ছেড়ে হঠাৎ দুর্নীতি বিরোধী আন্দোলনের অংশগ্রহণ কেন? এর উত্তর পাওয়া যাবে। বছর খানেক আগে বাংলাদেশে দেখা গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর এর প্রভাব কি এইটা এই আন্দোলনে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো মাথা? থাকতেই পারে। নেপালের ছাত্র আন্দোলনের নেপথ্যে যার নাম উঠে আসছে তিনি হচ্ছেন সুদান গুরুং। পর্দার পেছনে থেকে তিনি এই লড়াইটার নেতৃত্ব দিয়েছেন। আর সুদান গুরুং মানুষটা কথা কিছুটা জানবো আমরা, আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝাতে, জানাতে। এই যে সুদান গুরুং, এই সুদান গুরুং কে? হু ইজ সুদান গুরুং? নিজে জেনজি গ্রুপের না হলেও 36 বছরে এই সমাজকর্মীর ডাকি সোমবার পথে নেমেছিলেন নেপালের শয়ে শয়ে অল্প বয়সী ছেলে মেয়ে। সোমবার বলতে 8 তারিখ, মানে 8ই সেপ্টেম্বর 2025 সাল। আর হামি নেপাল নামে একটি এনজিওর প্রেসিডেন্ট হঠাৎ কিভাবে উঠে এলেন আন্দোলনের নেপথ্যে? এই যে সুদান গুরুং একসময় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। সুদান গুরুং খুব উঁচু পোস্টে চাকরি করতেন, মোটা বেতনের চাকরি করতেন, ভালো পদে ছিলেন, নিশ্চিত জীবনযাপন, নিরাপত্তা ছিল তার আর্থিক দিক দিয়ে। তা হঠাৎ তার টার্নিং পয়েন্ট কি হলো? তিনি হঠাৎ সেই চাকরিটা ছেড়ে দিলেন। আর সেই সঙ্গে ওই চাকরি করতে করতে ছাড়ার আগে তিনি ডিজের দায়িত্ব সামলাতেন। ডিজে, একটি নাইট ক্লাবের মালিকানাও ছিল তার। সেখানে ডিজেতে দেখুন, আপনি নেপাল যদি যান বা গোয়াতে যান, আমি ফরেন কান্ট্রির কথা ছেড়ে দিচ্ছি, আপনি এগুলো আপনি ফরেন কান্ট্রি ব্রাজিলে পাবেন, পেরুতে পাবেন, বিভিন্ন রকম ফরেন কান্ট্রিতে আপনি এই ধরনের জুয়া খেলা পাবেন, যাকে বলা হয় ক্যাসিনো। আমরা সিনেমাতেও দেখেছি, অমিতাভ বচ্চন বা একটা বই আছে দ্য গ্রেট গ্যামলারে, আপনি দেখবেন শুটিংটা পুরোপুরি বাইরে হয়েছে, কিছুটা হয়তো গোয়াতে হয়েছে। সেখানে দেখবেন গ্যামলিং সমাজ, মানে অন্ধকার জগতের লোকরা কি করে ওখানে জুয়া খেলে, একটা চাকা ঘুরে, রং বেরঙের চাকা, আর ছোটো ছোটো পাতি থাকে, সেগুলো টাকার অঙ্কে হিসাব হয়। সেই ক্যাসিনো আপনি গোয়াতে গেলেও পাবেন। তো গোয়াতে অতটা বড় করে হয় না এগুলো, যেগুলো আপনি পাবেন ফরেন কান্ট্রিতে খুব পাবেন এগুলো। নেপালে গেলে আপনি নেপালে পাবেন। এরকম একটা হোটেলে মালিক ছিলেন এই সুদান গুরুং। ইভেন্ট ম্যানেজমেন্টে একটা বড় পদের চাকরি করে উচ্চ আধিকারিক হওয়া সত্ত্বেও তিনি এই কাজটা তিনি করতে পেরেছিলেন।
তবে সেগুলো সবই সৎ পথে। তারপরে আসছি যে ওনার জীবনটা, ওনার কর্মক্ষেত্রটা বা কর্মজীবনটা বা কর্মপদ্ধতি কী করে অ্যাট্রাক্ট করেছিল নেপালের বড় বড় সেলিব্রিটিদের। তাদের অনুদানে তাদের প্রচুর কোটি কোটি টাকা তার সংস্থায় স্পন্সর হিসেবে আসত। ইটস নট আ ম্যাটার অফ জোক। তো এই হামি নেপাল নামে যে এনজিওটা তিনি করেছিলেন, তার প্রেসিডেন্ট ছিলেন এই সুদান গুরুং। আবার কিন্তু 2015 সালে নেপালের একটা ভূমিকম্প বদলে গিয়েছিল এই সুদানের জীবন। নেপাল খুব প্রত্যেকটা পারিবারিক পাহাড়ি এলাকা, তাই যে কোনো মুহূর্তে আপনার ধস নামতে পারে। নেমেছে, আপনি দেখেছেন উত্তরাখণ্ডে কী পরিস্থিতি। প্রকৃতির উপরে অত্যাচার করলে আপনি আমাদের উপরে ভীত বাঙালিগুলো, ছাপোষা মানুষ, গরিব মানুষ, আর্থিক দিক দিয়ে দুর্বল, তাদের তো অত্যাচার করছেন, পার পেয়ে যাবেন। কারণ আমরা তো প্রত্যাঘাত করার মতো আমাদের ক্ষমতা নেই, সব দিক দিয়ে আমরা পঙ্গু। হ্যাঁ, আমাদের বাড়ি ঘরে মেয়েকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, সে ক্ষমতাও নেই রোখার মতো। কিন্তু প্রকৃতিকে তো আপনি প্রকৃতি আপনাকে ছেড়ে দেবে না। প্রকৃতি তো সুপ্রিম পাওয়ার। আপনি উত্তরাখণ্ডে দেখুন, আপনি উত্তরাখণ্ড আমার ঘোরা, বা আপনি হিমাচল প্রদেশ গত 2 বছর আগে আমি ঘুরে এসেছি। আপনি আপনি দেখুন, আপনি পুরো সিমলাটা দেখুন, মানে হিমাচল প্রদেশ সিমলা, কুলু, মান্ডি, মানালি, স্পিতি, পাহাড় ভেঙে ধসে তুলকালাম করে দিয়েছে। পাহাড়ের যে জ্বরের বান, বন্যা ধ্বংস করে ধসিয়ে দিয়েছে সব। মন্দির থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, মানুষের হাজার হাজার মানুষ মারা গেছে। তার কারণ কি জানেন? পাহাড় কেটে বেআইনিভাবে রাস্তা তৈরি করা, হোটেল তৈরি করা, পর্যটন শিল্পের পয়সা অর্থ কামানোর লোভে। সেই বদলা প্রকৃতি নিয়ে নিয়েছে। বানের জল হরপা, পুরো মাটি, পাথর, বড় বড় বোল্ডারের সঙ্গে ভেসে আসা সেই জলের স্রোত শয়ে মানুষকে মেরে দিয়ে হাজার হাজার মানুষ মারা গেছে। লক্ষ লক্ষ ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। হিসাব কত? তার কারণ হচ্ছে প্রকৃতির উপর অত্যাচার। পাহাড় কেটে, পাহাড়ের উপর ধ্বংস করে, বনাঞ্চল কেটে, গাছপালা কেটে, বড় বড় মাল্টিপারপাস হোটেল বানিয়ে পয়সার লোভে প্রকৃতিকে ধ্বংস করার, তার ফল হচ্ছে এইটা। ঠিক এরকমই একটা মানে পাহাড়ের ধসে এই জেনজির, তিনি প্রতিষ্ঠাতা নন কিন্তু যোগাযোগ ছিল। তো এই যে হামি নেপাল যে এনজিওটা তিনি করেছিলেন 36 বছরে, এই মানুষটা যে এনজিও চালাতেন, তার একমাত্র ছেলে পাহাড়ের ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যায়। খুব বিয়োগান্ত দৃশ্য। ওটা 2015 সালে। আর সেটা খুব অল্প বয়সেই, নাবালক ছেলেই বলতে পারেন, 18 বছর কম। এবং তার সঙ্গে সেটা 2015-তে হয়েছিল নেপালের সেই পাহাড়ের ধস। ভূমিকম্প প্রবণ এলাকা, নো ডাউট, পাহাড়ি প্রায় জায়গাগুলোই ভূমিকম্প প্রবণ এলাকা। এবং সেই 10 বছর আগে সেই ভূমিকম্পে প্রাণ কেড়েছিল অন্তত 9,000 মানুষের নেপালে। তার সঙ্গে প্রাণ কেড়েছিল ভূমিকম্পে, পাহাড়ের ধসে এই সুদান গুরুংয়ের ছোট্ট সন্তান, 10 বছরও কম। এরপরই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ উনি ছেড়ে দেন। শোকে হোক, দুঃখে হোক, পুত্র হারার একমাত্র পুত্র বেদনাতে, যে কোনো কারণে হোক, তিনি ইভেন্ট ম্যানেজমেন্টে এত বড় পদের মোটা বেতন চাকরি তিনি ছেড়ে দেন। তারপরে তিনি কি করলেন? ছেড়ে দিয়ে তিনি পুরোদস্তুর বিপর্যয় মোকাবিলার কাজ শুরু করেন। সুদান গুরুং তৈরি করেন হামি নেপাল এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আর যে কোনো বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়াতে পৌঁছে যান এই সুদান গুরুংয়ের দল বা টিম। আর সোশ্যাল মিডিয়া তার এনজিও পেজে বিভিন্ন বিপর্যয়ের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ডাক দেন সুদান গুরুং।
আসে আন্তর্জাতিক ফান্ডিংও। 2018 মিস ইউনিভার্স নেপাল মনিতা দেবকোতা এই এনজিওর গুডউইল অ্যাম্বাসেডার। সে দেশের অভিনেত্রী, মানে নেপালের অভিনেত্রী। কত কত সেলিব্রিটি এই হামি নেপাল এনজিওকে অর্থ দিয়ে সাহায্য করছেন বা করেছেন সুদান গুরুংয়ের গুণের জন্য, সমাজসেবার জন্য, সাধারণ পাবলিকের, জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য। এটা তার পুরস্কার। এবং নেপালের নামী অভিনেত্রী প্রিয়াঙ্কা কার্কি, সস্তিনা খার্কে, গায়ক অভয় সুব্বার মতো সেলিব্রিটিরা এই এনজিওর পৃষ্ঠপোষক। শুরু থেকে আপনি ভাবতে পারবেন না যে শুরু থেকে এই সুদানের এই এনজিও রাজনৈতিক দলগুলি থেকে নিরাপদ দূরত্ব রেখে চলেছে। অরাজনৈতিক একটা এনজিও। আর তাদের ইনস্টাগ্রাম পেজেও স্লোগান ফর দ্য পিপল, বাই দ্য পিপল, উইথ দ্য পিপল। এই তিনটে মানে প্রবাদ বলুন বা এই স্লোগানটা বলুন, এগুলো আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু প্রভাবশালী নেতা নেত্রীর মুখে শোনা যায়। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, উইথ দ্য পিপল। কিন্তু আমাদের রাজ্যে, মানে আমাদের দেশে বা রাজ্যে যে প্রভাবশালী নেতা নেত্রীদের তো এগুলো বলতে হয়, কারণ ভোটটা তো দরকার। আর ভোটটা না পেলে তো এত লাক্সারিজম, এত প্রভাব, এত প্রতিপত্তি, এত ক্ষমতা অর্জন করা সম্ভব নয়। এটা হচ্ছে একটা কথা, এটা হচ্ছে একটা মানে বিষয়, ফোকাস, এইম বলতে লক্ষ্য। আর কতটুকু এটা করে আপনার ভালো জানবেন আমার থেকে, যে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, উইথ দ্য পিপুল এই স্লোগানটা কতটা তাদের কর্মকাণ্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনারাই বলতে পারবেন। আমার তো মনে হয় সম্পূর্ণ বিপরীত। আর যাই হোক, সেটা তো আপনারা জানেন ভালো। এইবার দেখুন, এই যে হামি নেপাল মূলত জেএনজি পরিচালিত এনজিও। জেএনজি কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। জেএনজি একটা অরাজনৈতিক, এবং এই সুদান গুরুংয়ের নেতৃত্বেই এটা মানে গঠিত হয়েছে। আর মূলত এই যে জেএনজিটা পরিচালিত একটা জেএনজি কিন্তু একটা পরিচালিত এনজিও বলতে পারে, একটা দল বা সমাজসেবা করার মতো। অল্প বয়সী ছেলেমেয়েদের বিশ্বাস, তাদের সমস্যা এবং দাবি দেওয়া তুলে ধরার প্রধান মুখ হচ্ছেন এই সুদান গুরুং। এই সুদান গুরুং তার কাজকর্ম নিয়ে, তার চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে আপনি ওর সোশ্যাল মিডিয়াতে তার যে নিঃস্বার্থপর সেবা জনসাধারণের জন্য নেপালে প্রচুর হাজার হাজার ছাত্রছাত্রী, যুবতীদের আকর্ষণ করেছিল। তাদের ভালোবাসা, তাদের অকুণ্ঠ সমর্থন অর্জন করেছিলেন এই সুদান গুরুং। তার মধ্যে এতটুকু ভণ্ডামো, স্বার্থপরতা, লুটেপুটে খাওয়ার মানসিকতা, ধান্দাবাজি এতটুকু ছিল না। তার সাফল্যের মূলে এই কারণগুলো। কিন্তু এই কারণগুলোতে পৌঁছতে গেলে তো আপনাকে লোভ সংবরণ করতে হবে। লোভ তো সংবরণ করা মানুষের পক্ষে খুব সম্ভব না। সেটা তো আমাদের রাজ্যেও দেখতে পাচ্ছি, আমাদের দেশেও দেখতে পাচ্ছি, বিদেশেও আছে কম বেশি। তা এর মাঝে একটা কথা বলে দিই, যে অনুগ্রহ করে একটা প্রার্থনা করি যে আমার ফেসবুক চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব, আর ফেসবুক চ্যানেল আপনারা সকলেই জানেন। একটু লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। একটু ভালো লাগবে, একটু আনন্দ লাগবে, একটু এন্টু পাবো, একটু অনুপ্রেরণা পাবো। আর মনটা আর একটু শক্তিশালী হবে, মানসিকতাটা একটু স্ট্রং হবে। আমি ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারবো। এটা আমার একটা অনুরোধ থাকলো আপনাদের প্রতি। ভালো লাগলে করবে, না লাগলে না করবে, জবরদস্তির কিছু নেই। আমার ভালো লাগে, এটা আমার শখ। সেই জন্য আমি
সোশ্যাল মিডিয়ার এরকম কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। দিস ইজ মাই হবি আর দিস ইজ মাই প্যাশন, বাট এটা আমার কোনো প্রফেশন নয়। আপনাদের দয়া করুণা আশীর্বাদ, ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদে ডাল ভাতটা অন্তত আমি খেতে পারি। তো যাই হোক, এরপর দেখুন যে এই যে দাবি দাওয়াগুলো জনসাধারণটা তিনি তুলে ধরেছেন তার সোশ্যাল মিডিয়াতে, তার অর্গানাইজেশনের থ্রু দিয়ে, এই সুদান গুরুং বিপর্যয় মোকাবিলার পাশাপাশি যেখানে বিপর্যয় হয়েছে, সে ভূমিকম্পে হোক বা পাহাড়ি ধসে হোক, বিপর্যয় পাহাড়ি এরকমই হয়, অন্য কোনো কারণে বিপর্যয় হয় না, বা হরকা বানে হোক, প্রবল জলস্রোতে ভেসে যাওয়া, তিনি তার এনজিও নিয়ে, তার টিম নিয়ে পৌঁছে গেছেন। পাহাড়ি মানুষ তো, আমরা সমতল মানুষ হয়তো ওইসব জায়গায় ওইসব জায়গায় পৌঁছতে পারবো না, ক্ষমতায় কুলোবে না, কিন্তু উনি পাহাড়ি মানুষ, পাহাড়ের জন্ম, ওনার পক্ষে, ওনার টিমের পক্ষে সম্ভব হয়েছে ওইসব পাহাড়ি এলাকায়, খুব দুর্গম রাস্তায়, দুর্গম জায়গায় গিয়ে পৌঁছানো। আর এই যে পাশাপাশি, এই যে আপনার বিপর্যয় মোকাবিলা করার পাশাপাশি সুদান গুরুং যখন গণ আন্দোলনের ডাক দিয়ে বলেছিলেন প্রবীণদের চ্যালেঞ্জ করে দেশ চালানোর জন্য এবার নতুন প্রজন্মের এগিয়ে আসার সময়, তার এই ডাকে সাড়া দিতে দুবার ভাবেনি বর্তমান প্রজন্ম অফ নেপাল। শুধু এইটুকু কথা বলেছিল। আপনার সেই সোমবার 8 তারিখ বলুন বা মঙ্গলবার 9 তারিখ বলুন, ঘটনাটা অবশ্য 9 তারিখ থেকে শুরু হয়েছিল, কিন্তু তিনি কিছু কিছু জিনিস শুরু হয়েছিল সোমবার বোধহয় 8 তারিখ, 8ই সেপ্টেম্বর 2025 সাল। তিনি শুধু বলেছিলেন যে প্রবীণদের চ্যালেঞ্জ করে দেশ চালানোর জন্য এবার নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, মানে নতুন যুবক যুবতীদের, ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। আর এই প্রবীণ যে শাসনকর্তারা রাজত্ব করছে কমিউনিস্টের, তার কারণ হচ্ছে তারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, একটাও সৎ নয়। কল্পনা করতে পারবেন এরকমভাবে মন্ত্রীদিকে রাস্তায় ধরে ধরে পেটানো হয়েছে, পিটিয়েছে এই জনসাধারণ, ছাত্র সমাজ। নেপালে যেগুলো বেঁচে গেছে, পালিয়ে গেছে হেলিকপ্টারে, সেনাবাহিনী, সেখানকার সেনাবাহিনী, সেনাপ্রধান তাদের সাহায্য করেছে পালাতে, তারা অন্য কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে, ঘর মানে দেশ ছেড়ে পালাতে হয়েছে। একটাও এখন সেই অলি, প্রধানমন্ত্রী অলি, তার মন্ত্রী গোষ্ঠী বা মন্ত্রিসভার একটা মন্ত্রী বা নেতা কমিউনিস্ট এখন পর্যন্ত নেপালে নেই। এর মধ্যে কিছু মারা গেছে, আর কিছু যারা বেঁচে গেছে একদম কমিউনিস্ট লেস নেপাল। স্বাভাবিক কথা, এত দুর্নীতি, সবাই তো আর আমাদের মতো বাঙালি জাত নয় যে মাথা পেতে সহ্য করে নেবে। প্রসাদ পাচ্ছি, যার যাচ্ছে তার যাক, আমার তো কিছু হচ্ছে না, সেটা কিন্তু নেপালে এই মানসিকতাটা খাটেনি। তার জন্য উপযুক্ত একটা নেতা বা নেতৃত্ব পাওয়া গেছে আর কি। যাই হোক, একটা আন্দোলন করতে গেলে বা একটা যুদ্ধ করতে গেলে ক্ষয়ক্ষতি হবেই, এটা তো বাঞ্ছনীয় নয় যদিও, কিন্তু এটা পরস্পরের পরিপূরক। একটা আন্দোলন হবে, একটা যুদ্ধ হবে, অথচ আমার দলের সৈন্য মরবে না বা আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, আর সেটা তো হতে পারে না, কম বেশি হবে। সেটাই নেপালে হয়েছে, যদিও খুব দুঃখজনক ঘটনা, খুব মর্মান্তিক ঘটনা। এইরকম ধরনের না হওয়াই ভালো ছিল। এইবার দেখুন, পুলিশি মার, প্রশাসনের বাধার মুখে পড়তে হবে জেনেও ভয় পাননি নেপালের স্কুল ছাত্র থেকে শুরু করে কলেজ ছাত্রছাত্রীরা। স্কুল ড্রেসে নেমে এসছে, জানেন? 9-10 ছেলে মেয়ে, বয়স কত, 11-12, তারা ঝাঁপিয়ে পড়েছে। তারা জানে যে পরিণতি কী হতে পারে, পুলিশের গুলি খেতে হতে পারে। নেপালের সেনাবাহিনীদের গোর্খা রেজিমেন্ট আছে, সেখানে তাদের গোর্খা রেজিমেন্টে অনেক অবদান আছে, জানেন? প্রচুর গোর্খা রেজিমেন্ট এখনও চাকরি করে ইংল্যান্ডে সেনাবাহিনীতে, ভারতেও কাজ করেছে তারা। তাদের সাহসিকতাকে আপনাকে কুর্নিশ এবং স্যালুট জানাতে হবে, তাদের ফেথফুলনেস,
তাদের ডেডিকেশন ফর দ্য কান্ট্রি, সে যে কান্ট্রি হয়ে তারা লড়তে যায়, এটা আপনাকে কুর্নিশ করতে হবে। নেপালি জাত খুবই বিশ্বস্ত, তাদেরকে সেটা বলা হয় বাহাদুর। এবার দেখুন সেই কথাটা যেটা বলছিলাম আপনাদের, যে সোমবার রাষ্ট্রশক্তি আস্ফালন গুলিবর্ষণের সামনেও চালাচ্ছেন অভিযান। মানে লড়াইটা তাহলে শুরু হয়েছিল 9 তারিখ মঙ্গলবার নয়, 8 তারিখ সোমবার, 8ই সেপ্টেম্বর 2025 সাল সোমবারে শুরু হয়েছিল, কিন্তু সেটা প্রভাব বিস্তার করেছিল মঙ্গলবার দুপুরের পর থেকেই শুরু হয়েছিল, খুব সম্ভব বিকেলের দিকে। সোশ্যাল মিডিয়ায় জেন জি নেপাল এর মতো বেশ কিছু পেজেই সুদানের গণ আন্দোলনের ডাক ছড়িয়ে পড়েছিল। এই ডাকটা দিয়েছিলেন সুদান গুরুং, আমি নেপাল এনজিওর প্রেসিডেন্ট, আর তার সঙ্গে এই জেনজি একটা এনজিও জুড়ে গিয়েছিল। আর এই আন্দোলনের ডাক বিভিন্ন পেজে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছিল, ম্যান টু ম্যান, ওমেন টু ম্যান, স্টুডেন্ট টু স্টুডেন্ট। আর যখন সোমবার এই যে আন্দোলনের সময় পুলিশ গুলি ছোড়ে, সেনাবাহিনী গুলি ছোড়ে মোতায়েন হয়, কাঁদানে গ্যাস ছোড়ে, গুলিও ছোড়ে, মারা গেছে বেশ কিছু ছাত্রী মারা গেছে, তারা পিছিয়ে আসেনি। কারণ কি জানেন, পাহাড়ি জাত, তারা হচ্ছে নেপালি, দে আর নট এ বেঙ্গলি। নেপালি জাত প্রচণ্ড সাহসী, প্রত্যেকটা পাহাড়ি জাতির এর মধ্যে সাহসিকতা আপনি পাবেন। আর গোর্খা হচ্ছে in the main factor for the braveness of fighter. ন্যাচারালি তারা লড়াকু হয়, আর সেরকম পরিবেশে তারা মানুষ বড় হয়েছে। এইবার কোন পথে হবে প্রতিবাদ, সঙ্গে ছিল সেফটি ইনস্ট্রাকশন। জেন জির হতাশা এবং বিরক্তিকেই হাতিয়ার করেছেন সুদান গুরুং, বুঝেছেন? সুদান গুরুং কি বলেছে, যে নেপালের আর্থিক অবস্থা বেশ খারাপ, আর সেই সঙ্গে রেকর্ড সংখ্যক বেকারত্ব। স্বাভাবিক কথা, শিক্ষিত মানুষ যদি চাকরি না পায়, শিক্ষিত যুবক যুবতী যদি চাকরি না পায়, পড়াশোনা করে, এর একটা ক্ষোভ তো থাকবেই। অর্থনৈতিক ব্যবস্থা তো ভেঙে পড়বে। আর যারা ক্ষমতা পেয়েছে, সরকারের ট্যাক্সের টাকা, জনসাধারণের রোজগার টাকায় তোমরা পরিবার সহ ফুর্তি করে যাবে, এটা তো ঠিক নয়, অন্যায়, অবিচার, অধর্ম। আর বিশ্ব ব্যাংকের তথ্য বলছে নেপালে 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার 19.2%, 19.2%। ফলে বাইরের দেশে কাজে যেতে বাধ্য হন নেপালের ছেলেমেয়েরা। এমনকি মোটা টাকা পাওয়ার আশায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধেও যোগ দিয়েছিলেন এদের অনেকেই। আমি আপনাকে বলেছিলাম যে বিভিন্ন রকম বিদেশি সৈন্যবাহিনীতে এই গোর্খা রেজিমেন্ট আছে। এখন ব্রিটেন রয়্যাল যে ইউনিট সেনাবাহিনীতেও, সে রাজাদের আমল থেকে বহু বছর থেকে, ইংরেজ আমাদের শাসন করার সময় থেকে গোর্খা রেজিমেন্ট বলে একটা রেজিমেন্ট ওখানে আছে, তার সম্মান পাওয়া। আর এই জোড়া হতাশা তো ছিলই, আর সেই আগুনে ঘি ঢালে নেপো কিড ক্যাম্পেন, তার মধ্যে করেছিল নেপো কিড, স্বজন পোষণ ছেলেমেয়েরা, প্রভাবশালীদের, ক্ষমতাশালীদের, মন্ত্রীদের, নেতাদের, নেত্রীদের। নেপো কিড ক্যাম্পেন চলছিল সেই সময়, এই স্লোগানটা, ওইসব স্লোগানের সঙ্গে এই স্লোগানটাও জুড়ে গিয়েছিল। আর একদিকে যখন দেশের যুব সমাজ বেকারত্ব হতাশার অন্ধকারে ডুবে, তখন মন্ত্রী সরকারি আমলাদের দুর্নীতির টাকায় বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। এই সরকারি টাকায়, জনসাধারণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল জীবন কাটাচ্ছেন এই মন্ত্রীরা, ক্ষমতাশীল মানুষেরা, নেতা নেত্রীরা।
তাদের সন্তানেরা সেই সব খবর ছবি তুলে ধরে নেপো কিড, নেপো বেবিস এবং পলিটিশিয়ান নেপো বেবি নেপাল হ্যাশট্যাগে শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া বিপ্লব। ছড়িয়ে গিয়েছিল এক একটা সোশ্যাল মিডিয়া থেকে এক একটা সোশ্যাল মিডিয়াতে এই স্লোগানগুলোতে। আর সোশ্যাল মিডিয়া বিপ্লব কাকে বলে আমরা দেখেছি এই গত দুদিনে। সোমবার 8 তারিখ সেপ্টেম্বর 2025 সাল থেকে 9 তারিখ 10 তারিখ এই ঘটনা বহুল জীবন মানে ঘটনাগুলো ঘটেছে নেপালে। আজকে ধরুন 14 তারিখ, এক সপ্তাহ হয়নি। আর ঠিক তার মধ্যেই দেশের জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। আরও খারাপ একটা ডিসিশন, যেটা জরুরি অবস্থায় ডিসিশন নেওয়া হয়েছিল 1975 সালে, খুব সম্ভব ইন্দিরা গান্ধী, যার জন্য তার পতন হয়েছিল। ঠিক এইরকম একটা ভুল নেপাল, হয়তো জরুরি অবস্থা জারি করা হয়নি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল কমিউনিস্ট পূর্বতন নেপাল গভর্নমেন্ট, অলি সরকার, অলি প্রধানমন্ত্রী, সব সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিল। ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে, সে টুইটার এখন এক্স হ্যান্ডেল হয়েছে, থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে আর যত আছে আপনার সোশ্যাল মিডিয়া সব বন্ধ করে দিল। আরও আগুনে ঘি করলো, খেপে গেল পুরো ছাত্র সমাজ, পাবলিক, যুবক যুবতীরা, ছাত্রছাত্রীরা। তার মানে কি বন্ধ করে দিচ্ছ? মানে এরা যে অন্যায় অবিচারগুলো তুলে ধরছিল সরকারের দুর্নীতিগুলো, সেটা ধামাতে চাপা দেওয়ার জন্য তোমরা এটা বন্ধ করে দিলে। আগুনে ঘি পড়লে যেরকম হয়, দপ করে জ্বলে উঠল পুরো ছাত্র সমাজ অন্যায় প্রতিবাদের জন্য, দুর্নীতির জন্য। ইটস নট আ সাপোর্টেবল ম্যাটার। একটা গরিব শোষিত জাতিকে তুমি, মানুষকে, পাবলিককে, যার ভোটে তোমরা ফুটানি করছো, তাদেরকে শোষণ করে নিজেরা ফুর্তি করছো পরিবার সহ। দিস ইজ কল্ড দ্য নেপোটিজম। আর যেটা হলো কি, যখন এইগুলো বন্ধ হয়, সোশ্যাল মিডিয়া বন্ধ হলেও ভিপিএন কানেকশন ব্যবহার করে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল প্ল্যাটফর্মেই তৈরি হয় সোমবারে যে প্রতিবাদটা হয়েছিল 8 সেপ্টেম্বর 2025 সালের প্ল্যান। বন্ধ হয়ে যাওয়ার পরও ঠিক সেটা আপনারা জানেন, ভিপিএন কানেকশনটাকে ব্যবহার করে নেপাল খুব উন্নত, জানেন তো, ইলেকট্রনিক্স দিক দিয়ে খুব উন্নত, তথ্য প্রযুক্তির দিক দিয়ে নেপালের ছেলেমেয়েরা ফার বেটার স্কিল দ্যান আদার্স, এটা মনে রাখবেন। সেইখানে সরকারের উপরে তার টেক্কা দিল। আর তারপরেই দুর্নীতি বন্ধ করুন, সোশ্যাল মিডিয়া নয়, এমন স্লোগান নিয়ে সোমবার পথে নামেন জেনজির ছেলেমেয়েরা। বিক্ষোভের অন্যতম মুখ মিরাজ ধুনগানার বক্তব্য। কি বক্তব্য? জেনজির একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এই মিরাজ ধুনগানা, তিনি বলেন, চাকরি তো নেই, সোশ্যাল মিডিয়া আমাদের রোজগার, আলোচনা, পড়াশোনার জায়গা। সত্যি তাই, সোশ্যাল মিডিয়া অনেক মানুষ রোজগার করে, সেখানে থেকে আমরা অনলাইনে পড়াশোনা করি, অনেক কিছু জানতে পারি, স্বাভাবিক কথা, এতটুকু অন্যায় নেই, সেটা তোমরা বন্ধ করে দিলে। আলোচনা, পড়াশোনার যে জায়গাগুলো আমাদের আছে, সেই সোর্স তোমরা বন্ধ করে দিলে কেন? সেটাও যখন বন্ধ করে দিয়েছে সরকার, আমরা মানব না। আর এক বিক্ষোভকারীর কথায়, দুর্নীতি নিপাত যাক, আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে দুর্নীতির পাকে পড়তে না হয়, আমরা সেটা নিশ্চিত করব। এই স্লোগান নিয়ে নেমে পড়েছিল জেনজির ছাত্রছাত্রীরা বা জেনজির এনজিওরা। এদিকে নেপালের অধিকাংশ 70 ঊর্ধ্ব নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। দেখুন, 70+ এজ, কদিন বাঁচবে?
তবু আরও কামাই, আরও দুর্নীতি করতে হবে, টাকা কামাতে হবে, আরও 2 নম্বরি করে পয়সা কামাতে হবে, সম্পত্তি করতে হবে। 70 বছর এগিয়েছে, এগুলো তো 20, 25, 30 বছর, 40 বছর, 35 বছর বয়সে ভরা যৌবনে মানুষ করে 2 নম্বরি। আর যখন হরিনাম করার সময় তখন দুর্নীতি করেছে কমিউনিস্টের নেতা নেত্রীরা, মন্ত্রীরা নেপালে। আর সেই একই মুখ দেখে দেখে হতাশ হয়েছিল নেপালের জনগণ, নেপালের ছাত্র সমাজ, নেপালের যুবক যুবতীরা। এই অবস্থায় কয়েক বছরের সোশ্যাল মিডিয়াতে উত্থান ঘটেছে কয়েকজন তরুণ নেতা, যেমন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ, 30 বছরের কোঠায় বয়স। এই প্রাক্তন র্যাপার নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে খবর, কিন্তু তিনি হননি, হয়েছেন আরেকজন মহিলা যার গুডিল, দুর্ধর্ষ গুডিল। তিনি নেপালের ন্যায়ালয়ের প্রধান বিচারপতি মহিলা। তাকে 100% জেনজি পাবলিক ভোট দিয়েছে যে এই মহিলা বিচারপতি, প্রাক্তন বিচারপতি মহিলা, যদিও তার বয়স প্রায় 70-71 বছর বয়স, তাকে আমরা চাই দেশের কাণ্ডারি হিসেবে। কারণ তার সততা, আর কিছু নয়, একটা ভাষা বললাম, অনেস্টি, এটাই অনেক। তিনি প্রধান বিচারপতির কাজ করেছেন নেপালের মতো প্রধান উচ্চ ন্যায়ালয়ের, আর সেখানে তিনি সেই কর্মদক্ষতা দেখিয়েছেন। তার সততার মূলে এতটুকু কাদা ছেটানোর সুযোগ তিনি দেননি। প্রত্যেকটা জনসাধারণ এবং আন্দোলনকারী ছাত্র নেতারা বা ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে এই প্রাক্তন মহিলা বিচারপতির পক্ষে। এবার আর তিনি জেনজি বিক্ষোভকে সমর্থন জানিয়েছিলেন। এই আপনার কি বলে, এই বলেন্দ্র শাহ, সবাই করেছে, অনেকেই করেছে এই সমর্থনটা, প্রাক্তন যারা অকমিউনিস্ট নেতা নেত্রীরা বিভিন্ন দলের, যেমন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধান রাবি লামিছানে, তিনিও রাজনীতির বাইরে থেকে এসেছেন, টিভি উপস্থাপক ছিলেন, তিনি দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীও বটে। তার প্রত্যেকেই ক্ষমতার দৌড়ে ছিলেন। আর যে মহিলার কথা বলছি, শ্রীমতী কার্কি, সুশীলা কার্কি, প্রাক্তন প্রধান বিচারপতি, অনেস্ট, এতটুকু জালিয়াতি দুর্নীতি, তার গায়ে কোনো কাদা ছেটানোর সুযোগ নেই। তিনি ভোটে, মানে ছাত্রছাত্রীদের সমর্থনে, পাবলিকদের সমর্থনে তিনি নেপালের ক্ষমতায়, আমি যখন ভিডিওটা করছি অলরেডি তিনি সিলেক্টেড হয়েছেন, নির্বাচিত হয়েছেন বা নির্বাচিতা হয়েছেন এখন টু জেন্ডার। তিনি বলেছেন যে বয়সটা আমার কাছে আর ডাজেন্ট ম্যাটার মাই এজ, যদি আমাকে 1000 জন পাবলিক বা ছাত্রছাত্রী আন্দোলনরত আমাকে ভোট দেয় 1000, তবে আমি দায়িত্বভার নিতে রাজি আছি। ভোট হলো, মিটিং হলো, অনলাইনে সাপোর্টিং হলো, কাস্টিং হলো ভোট, প্রায় 4500 থেকে 5000 ভোট পড়ল এই শ্রীমতী মাননীয়া সুশীলা কার্কির নামে, তার পক্ষে। এর মধ্যে অনেক গণ্ডগোল পাঠিয়েছে, আদার্স কিছু শয়তান তো থাকে, আপনি জানবেন, সরষের মধ্যে ভূত থাকবেই, এ তো বরাবরই থাকে। আপনি ভালো কাজ করতে যান, সৎ কাজ করতে যান, তার মধ্যে অসৎ লোকের একটা বাধা বিপত্তি সবসময় থাকে। এটা আমাদের সমাজে আছে, যেখানে আমি আছি, বাস করি, সেখানেও আছে। কারণ সেসব শয়তান লোকদের স্বার্থে ঘা পড়ে। তারা রুটি দিল যে জেনজির মধ্যে মতভেদ হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, তারা আলোচনা থেকে বেরিয়ে এলো এই গুজবের প্রতিবাদে, এবং সুশীলা কার্কির বদলে অন্য কারোর নাম যখন উত্থাপন হলো, মিটিং থেকে বেরিয়ে এলো ছাত্রছাত্রী জেনজি প্রতিনিধিরা, আমরা আলোচনায় নেই, আমরা সুশীলা কার্তিককেই চাই। এই প্রবল দাপটের মুখে সেনাবাহিনী থেকে শুরু করে আদার্স বিরুদ্ধে যে পার্টিগুলো নেতা নেত্রীরা ছিল, তারা পিছিয়ে এলো। আর যে
রিউমারটা গুজবটা ছড়িয়েছিল যে জেএনজি ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভেদ হয়েছে, বিভক্ত হয়ে গেছে দল। না, তারা বলে আমরা একই আছি, আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয়নি। এটার পিছনে এই ইতিহাসটা আপনাদের আমি বললাম যতটুকু আমি জানতে পেরেছি। আর একটা হলো যে এই প্রবল বিক্ষোভের আঁচে বাংলাদেশের মতোই পুড়ছে নেপালের সরকারি অফিস, আবাস, ধূলিসাৎ হয়ে গেছে সংসদ ভবন, পুড়ে খাক হয়ে গেছে। মন্ত্রীদের বাড়িঘর কিচ্ছু নেই, সব পুড়ে খাক, জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশের হাসিনার ঘরের বাসস্থান যেরকম লুটপাট হয়েছে, রাজাকার প্রাক্তন প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কার বাড়িঘর যেরকম জ্বালিয়ে দিয়ে লুটপাট হয়েছে, এখানেও ঠিক তাই হয়েছে। দামি দামি জিনিস, টাকা পয়সা থেকে শুরু করে দামি দামি জিনিস সব চুরি হয়েছে। এবার যখন ভাঙচুর হয়েছে, সব কিছু হয়েছে, তারপরেও দেখুন এত ঘটনার পর অলি অনিচ্ছা সত্ত্বেও ক্ষমতা থেকে চটকে ছাড়তে চায় না, দেহত্যাগ আর পদত্যাগ একসঙ্গে করতে চায়। এত বড় ক্ষমতা, এত রোজগার, এত মোহ, এত সম্মান, এত চাটুকর পাওয়া যায় পেছনে, কেউ কি ছাড়তে চায়? কিন্তু আন্দোলনের চাপে পড়ে অলি মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করে এবং সেকে অলির কাছে গিয়ে অবশ্য সেনাবাহিনীর জেনারেল, নেপাল সেনাবাহিনীর জেনারেল গিয়ে বলেছে আপনি পদত্যাগ করুন, নাহলে আমরা কন্ট্রোল করতে পারবো না, আপনার জীবন আপনি বাঁচান। সেই ভয়ে অলি মন্ত্রিসভা পদত্যাগ করে সবাই। আর প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট, এরপরে কি সবাই পদত্যাগ করে। জেএনজির এই জয় দিয়ে কি শুরু হবে নেপালের প্রকৃত গণতন্ত্রের? তরুণদের টকবকে রক্তে কি নতুন সূর্যোদয় দেখবে এভারেস্টের দেশ? নাকি বাংলাদেশের মতো আরেক অস্থির প্রতিবেশী পাবে ভারত? বুধের উষায় লুকিয়ে আছে উত্তর। তো যাই হোক, এগুলো উত্তর সময় বলবে, এগুলো উত্তর আমরা অবশ্যই জানতে পারবো। যদি এর থেকে আরো কিছু ভালো খবর পাই আপনাদের জানাবো। আজ এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।